সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদির স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। এই মুহূর্তে আলাপ করতে চাই শেখ হাসিনা দেশে ফিরে তাকে রাখা হবে কোথায়, রাষ্ট্রপতি কিংবা সেনাপ্রধানের ভূমিকা কি হবে। অনেক তো আলাপ হলো। শেখ হাসিনা দেশে ফিরছেন, তার টাইম লাইনও পাওয়া গেছে আগামী ডিসেম্বর, এবং তিনি কোন পথে কিভাবে ফিরবেন এই আলাপগুলো কেউ কেউ করছে তিনি সড়ক পথে ফিরবেন, কেউ বলছে চার্টার বিমানে ফিরবেন, কোন উপায়ে ফিরবেন এবং তিনি থাকবেন কোথায়। বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক মহলে এখন একটাই সবচেয়ে বড় গুঞ্জন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ডিসেম্বরে দেশে ফিরছেন। হ্যাঁ, এই আলাপটা এখন রাজনৈতিক টক শো থেকে শুরু করে চায়ের কাপে ঝড় তুলছে। আলোচনা এখন আর শুধু ফিরবেন কি ফিরবেন না এর মধ্যেই সীমাবদ্ধ নেই। আলোচনা শুরু হয়ে গেছে তার ফেরার রূপ নিয়ে। তিনি কি আকাশপথে আসবেন নাকি সড়ক পথে। কিন্তু এর চেয়েও বড়, আরো জটিল এবং আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা এখন ভাববার বিষয়। ধরে নিলাম তিনি যে পথে হোক এলেন, কিন্তু আসার পর তিনি থাকবেন কোথায়, তাকে রাখা হবে কোথায়। কারণ তিনি তো কোনো সাধারণ মানুষ নন, তার জীবনের ওপর রয়েছে মারাত্মক ঝুঁকি। 2024 সালের 5ই আগস্টের পর খুনিরা তাকে কিভাবে শেষ করতে চেয়েছিল তার লোমহর্ষক বিবরণ কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন ভিডিও বক্তব্যে স্পষ্ট হয়েছে। এবং এদের কেউ কেউ পার্লামেন্টেও আছে, সংসদ সদস্য। এই সংসদ সদস্যরা প্রকাশ্যে ভিডিও বক্তব্যে প্রমাণ রেখে দিয়েছেন যে কিভাবে খুন করতে চেয়েছিলেন, এবং এই ভিডিওগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তাহলে কি ক্যান্টনমেন্টে রাখা ছাড়া আর কোনো উপায় আছে? ভারত কি বাংলাদেশ সেনাবাহিনী বা সরকারের সাথে কোনো গোপন চুক্তি বা সংলাপে বসেছে? এই সমস্ত প্রশ্নের উত্তর, ইনসাইড স্টোরি এবং একটি গভীর রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে এই মুহূর্তে আমরা আপনাদের সামনে হাজির হয়েছে। না টেনে পুরো ভিডিওটি দেখুন, কারণ আজ অনেক অজানা সমীকরণ আমরা আলাপ করব। চলুন প্রথমেই কথা বলা যাক তার দেশে ফেরার সম্ভাব্য রূপ নিয়ে। রাজনৈতিক বিশ্লেষক এবং বিভিন্ন সূত্রের বরাত দিয়ে টক শোগুলোতে এখন মূলত বেশ আলাপ হচ্ছে। দুটি পথের কথা মূল আলাপে এসছে টক শোয়ে টকারদের মধ্য থেকে। প্রথমত সড়ক পথ এবং পদ্মা সেতু। দু একজন সাংবাদিক বলবার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা সড়ক পথে ভারত থেকে বেনাপোল সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করবেন, আর বেনাপোল হয়ে তিনি যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তখন তিনি পার হবেন তার নিজের হাতে গড়া, তার রাজনৈতিক ক্যারিয়ারের অন্যতম শ্রেষ্ঠ স্মারক পদ্মা সেতু। কিন্তু কেন বেনাপোল? এখানে একটা চমৎকার কূটনৈতিক সূত্র মেলানো যেতে পারে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ভারতের নয়া হাই কমিশনার যেভাবে বেনাপোল স্থলবন্দর হয়ে বাংলাদেশে এসেছেন, সেটি কি কোনো কাকতালীয় বিষয় ছিল? মনে করাই যেতে পারে যে শেখ হাসিনা যদি এই পথে আসেন তবে পরিস্থিতি কেমন হতে পারে, নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকবে তা পরখ করার জন্যই হয়তো এই রুট ব্যবহার করেছেন নয়া হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। অন্যদিকে আরেকটি অংশের দাবি, ভারত সরকার হয়তো শেখ হাসিনার ফেরার জন্য বিশেষ চার্টার বিমানের ব্যবস্থা করবে। তবে একটা বিষয় নিশ্চিত, অনেকেই যেমনটা ভাবছেন যে তিনি সাধারণ যাত্রীর বেশে বিমানের টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে আসবেন, বিষয়টি মোটেও তেমন নয়। কারণ আগেই বলা হয়েছে তিনি কোনো সাধারণ ব্যক্তি নন। তার রাজনৈতিক অবস্থান এবং তার বর্তমান নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করলে তার সাধারণ যাত্রীর মতো আসার কোনো সুযোগ নেই। আবার একই সাথে আমরা আসার ওয়েটা আলাপের সাথে সাথে এই আলাপটাও করতে চায় যে বাংলাদেশের একটি শ্রেণী ভাবছেন কিংবা সরকারও ভেবে থাকতে পারেন যে শেখ হাসিনা আসবেন না। কেন আসবেন না? তার দেশ, তার দেশে তিনি আসবেনই। কারণ এর আগেও শেখ হাসিনা আসবেন কি আসবেন না এমন আলাপ হয়েছিল। আপনি যদি 2007 সালের 111 সরকারের সময়ের কথা বলেন তখন, কিংবা আরো আগে 81 সালের কথা বলেন তখন, যে শেখ হাসিনা সহসা আসবেন না, কিন্তু তিনি এসেছেন। এবারও তিনি আসবেন। আমি এই প্রসঙ্গে বিএনপি নেতার কথা বলতে চাই। বিএনপি নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, গত অক্টোবরেও কি আপনি জানতেন যে তারেক রহমান দেশে ফিরবেন? নভেম্বরেও জানতেন যে তারেক রহমান দেশে ফিরবেন? আমরা কিন্তু জানতাম না যে তিনি দেশে ফিরবেন। অবশেষে তিনি ডিসেম্বরে দেশে ফিরে এসছেন। কিন্তু কাজে শেখ হাসিনা তো আরো রাজনৈতিকভাবে অনেক অভিজ্ঞ রাজনৈতিক নেতা হিসেবে সারা বিশ্বে তার ভাবমূর্তি ভিন্ন উচ্চতায়। সেই জায়গায় শেখ হাসিনা
ফিরবেন যে এটি আপনার বিশ্বাস করতেই হবে, মানতেই হবে। এবার আসি মূল প্রশ্নে, যে পথেই তিনি দেশে পা রাখুন না কেন, বড় প্রশ্ন হলো দেশে ফিরে তাকে রাখা হবে কোথায়? 2024 সালের 5 অগাস্টের সরকার পতনের পর পরিস্থিতি কতটা ভয়ানক ছিল তা আমরা সবাই জানি। খুনিরা তাকে যেভাবে খুন করতে চেয়েছিল, তার জীবনের উপর যে মারাত্মক হুমকি তৈরি হয়েছিল, তার বিস্তারিত বিবরণ খুনিদের নিজেদের মুখ থেকে বিভিন্ন ভিডিও বক্তব্যে উঠে এসেছে। এখানে আসে আন্তর্জাতিক আইন এবং কূটনৈতিক প্রটোকলের বিষয়। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো সাধারণ বন্দী যদি হয়, সাধারণ বন্দির ক্ষেত্রে কি হয় আমি সেটা একটু বলি, তারপরে রাষ্ট্রনায়ক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে বলি। যে কোনো বন্দী বা ব্যক্তির যদি সংশ্লিষ্ট দেশে ফিরে যাওয়ার পর প্রাণ সংহার বা খুন হওয়ার আশঙ্কা থাকে, তবে কোনো দেশই সেই বন্দীকে তার নিজ দেশে ফেরত পাঠায় না। আর শেখ হাসিনা তো কোনো সাধারণ বন্দী নন, তিনি বন্দী নন, তিনি উন্মুক্ত জীবনের অধিকারী। ভারতে তিনি ভারতের একজন অত্যন্ত সম্মানিত অতিথি, প্রধানমন্ত্রী হিসেবেই তিনি দিল্লি গিয়েছেন এবং সেখানে অবস্থান করছেন। তাহলে ভারত কি তার নিরাপত্তা নিশ্চিত না করে তাকে বাংলাদেশের হাতে তুলে দেবে? কারণ ভারত যেহেতু তাকে আশ্রয় দিয়েছে, তার জীবন বাঁচানোর দায়িত্ব কিন্তু এখন ভারতের কাঁধে গিয়ে পড়েছে। এজন্যই বলছি যে নিরাপত্তা নিশ্চিত না হয়ে কখনোই ভারত বাংলাদেশের হাতে তুলে দেবে না, কিংবা বাংলাদেশে তাকে ফেরত পাঠাবে না। কাজে এটি মনে করা যেতেই পারে যে ভারতের কর্তৃপক্ষ নিশ্চয়ই বাংলাদেশ সেনাবাহিনী কিংবা বর্তমান সরকারের সাথে কোনো না কোনো গোপন আলাপ আলোচনা বা শর্ত বিনিময় করছে কিংবা সামনে করবে। শেখ হাসিনার শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার গ্রিন সিগন্যাল না পাওয়া পর্যন্ত ভারত কোনো পদক্ষেপ নেবে না। এই পুরো রাজনৈতিক চালচিত্রে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের ভূমিকা আসলে কি হতে পারে, চলুন এই সমীকরণটা একটু ঠান্ডা মাথায় বোঝা যাক। রাষ্ট্রপতির ভূমিকা, অনেকে বলতে পারেন যে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতিকে তো বিরাট কোনো ক্ষমতা দেওয়া হয়নি, তাহলে তিনি এখানে কি ফ্যাক্টর? মনে রাখবেন, কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্রপতির স্বাক্ষর অত্যন্ত মহামূল্যবান। তার একটি স্বাক্ষর মানুষের বড় বড় সাজাও মওকুফ করে দিতে পারে, সাজা স্থগিত রাখতে পারে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তিনি হয়তো বাধ্য হয়ে আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের ঐতিহাসিক জয় বাংলা স্লোগানের পরিবর্তে বিভিন্ন অনুষ্ঠান সভা সমাবেশে বিএনপির জিন্দাবাদ বলছেন। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা ভালো করেই জানেন, রাজনীতিকরাও ভালো করেই জানেন তার রাজনৈতিক আদর্শ কি। তিনি মনে প্রাণে একজন খাঁটি আওয়ামী লীগার। পরিস্থিতি একটু অনুকূলে এলে তার মুখ থেকে আবারও জয় বাংলা স্লোগান বের হতে বেশি সময় লাগবে না। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ সেনাপ্রধান প্রসঙ্গে। প্রশ্ন উঠছে, সেনাপ্রধান কি ভারতের দেওয়া কূটনৈতিক কন্ডিশন বা শর্তের বাইরে যেতে পারবেন? বিশ্লেষকদের মতে তিনি ব্যক্তিগতভাবে বা আদর্শগতভাবে জামাতপন্থী হলেও প্রাতিষ্ঠানিক ও কূটনৈতিক বাধ্যবাধকতার বাইরে যাওয়ার সুযোগ তার নেই। ঠিক যেভাবে 5 অগাস্ট তিনি পরিস্থিতির বাইরে যেতে পারেননি এবং বাধ্য হয়ে সেনা বিমানে করে শেখ হাসিনাকে নিরাপদে ভারতে রেখে আসার ব্যবস্থা করতে হয়েছিল, ঠিক একইভাবে শেখ হাসিনা যখন দেশে ফিরবেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক কূটনৈতিক চাপের কারণে সেনাবাহিনী তার নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ বাধ্য থাকবে। তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত কি দাঁড়ালো? দেশে ফেরার পর যদি রাজনৈতিক বা আইনি কারণে শেখ হাসিনাকে একজন আসামি হিসেবেও বিবেচনা করা হয়, তবুও তার জীবনের নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী তাকে প্রোটেকশন দিতে বাধ্য থাকবে। আর এই চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে তাকে সাধারণ কোনো কারাগারে রাখা অসম্ভব। তাই একমাত্র নিরাপদ উপায় হলো ক্যান্টনমেন্ট বা সেনানিবাস। সেনানিবাসের ভেতরে সেনা হেফাজতে একটি বিশেষ সাবজেল তৈরি করা হতে পারে। এটি কিন্তু নতুন কিছু নয়। এই মুহূর্তেও যেমন বিচারাধীন বেশ কিছু সেনা কর্মকর্তা ক্যান্টনমেন্টের ভেতরে সাবজেলে বন্দী বা হেফাজতে আছেন, ঠিক সেই মডেলেই শেখ হাসিনাকে সেখানে সর্বোচ্চ নিরাপত্তায় রাখা হতে পারে।
প্রিয় দর্শক, বাংলাদেশ ও ভারতের ভূ রাজনীতি এবং অভ্যন্তরীণ ক্ষমতার যে টানাপোড়েন, তাতে একটি বিষয় স্পষ্ট: ডিসেম্বরের এই গুঞ্জন যতই পুরনো হোক, এর ভেতরের সমীকরণগুলো কিন্তু অত্যন্ত গভীর। রুট বেনাপোল হোক কিংবা আকাশপথ, সেনাপ্রধান বা রাষ্ট্রপতির অবস্থান যাই হোক না কেন, দিন শেষে শেখ হাসিনার নিরাপত্তা এবং তার ফেরার প্রক্রিয়াটি অত্যন্ত সুনিয়ন্ত্রিত হবে। এবং সামগ্রিক রাজনৈতিক ও কূটনৈতিক হিসাব নিকাশ বিশ্লেষণ করলে মনে হয় শেষ পর্যন্ত পরিস্থিতি ইতিবাচক দিকেই মোড় নিতে যাচ্ছে। শেখ হাসিনা কি সত্যিই সড়ক পথে পদ্মা সেতু হয়ে ফিরবেন, নাকি ক্যান্টনমেন্টের সার্ফজালি হতে যাচ্ছে তার পরবর্তী ঠিকানা? এগুলো দেখতে হলে আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। আমরা নিশ্চয়ই দেখব। 24 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে নাকি খোদ সেনাবাহিনী, এমন কথা অনেকেই বলেন। কখনো বিশ্বাস করতে ইচ্ছে হয়নি, বরং এই আন্দোলনের পুরোটাই মার্কিন ডিপ স্টেটের পরিকল্পনাতে হয়েছে। তাদের পরিকল্পনাতে তুমুল উগ্রবাদী সাম্প্রদায়িক একটি গোষ্ঠীকে ক্ষমতায় আনার নীল নকশা ছিল। শেখ হাসিনা সরকারের পতন ঠিকই তারা ঘটিয়েছে, কিন্তু বাকি অর্ধেকটা তারা ফুলফিল করতে পারেনি, এবং এখনো পর্যন্ত আমার মনে হয় যে তারা সেই উদ্দেশ্য সাধনের চেষ্টা করে যাচ্ছে। কিন্তু সেই ভয়ঙ্কর ডিজাইনের অংশ হবে খোদ সেনাবাহিনী, এই জায়গাটা কখনো মেলাতে পারেনি। বরং মনে হয়েছে, যেটা সত্য কথা, যে সেনাবাহিনী শেষ মুহূর্তে যদি তাদের ওই ভূমিকায় অবতীর্ণ না হতো, তাহলে দেশে হয়তো গৃহযুদ্ধ বেঁধে যেত। শেখ হাসিনার জীবন রক্ষাও করেছে সেনাবাহিনী, কিন্তু দিন যত যাচ্ছে অনেকেই মুখ খুলতে শুরু করেছেন সরাসরি প্রকাশ্যে। গণ অধিকার পরিষদের সাবেক নেতা, বর্তমান বিএনপি নেতা রাশেদ খান, তিনি বলছেন যে ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন, অর্থাৎ শেখ হাসিনার পদত্যাগের যে এক দফা, সেটি 3রা আগস্ট ঘোষণা করেছিলেন, এমন দাবি করেছেন তার নিজের ফেসবুক পোস্টে। রাশেদ খানের কথা বলছি। রাশেদ খান শুরুতেই মাহফুজ আলম, মানে সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের এর আগে দেয়া ফেসবুক পোস্টের একটি অংশ টেনে নিয়ে এখানে উল্লেখ করছেন যে অসহযোগ আন্দোলনে কি কি থাকবে তার একটা খসড়া সাদিক কায়েমকে রেডি করে দিতে বলি, যা আসিফ, অর্থাৎ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ পরদিন পাঠ করেন। কিন্তু এটাকে ঘুরিয়ে জামাতের সংগ্রাম পত্রিকা লিখেছে ওই রাতেই সাদিক কায়েমকে দিয়ে এক দফা ঘোষণার একটি খসড়া তৈরি করা হয়, যা আসিফ মাহমুদ পাঠ করেন। আসলে এটি ঠিক নয়, আমরা জানি নাহিদ ইসলামী পাঠ করেছিলেন, সেটি এখানে বলা হচ্ছে। কিভাবে বয়ান সৃষ্টি করতে হয় জামাত খুব ভালো করেই জানে, অথচ এক দফার ঘোষণা আসিফ মাহমুদ নয়, নাহিদ ইসলাম পাঠ করেন, আর আসিফ অসহযোগ আন্দোলন পালনের দিক নির্দেশনা পাঠ করেন। তো এই বক্তব্যকে রাশেদ খান সম্পূর্ণ তিনি বিবেচনায় নিয়েছেন, এবং তিনি বলছেন যে 2 তারিখ রাতেই অনলাইনে এক দফা ঘোষণার জন্য আমরা সবাই বিপক্ষে ছিলাম। 3 তারিখ জনসমক্ষে শহীদ মিনারে ঘোষণা দেওয়ার পক্ষে ছিলাম, কারণ রাতের ঘোষণার চাপ একটি নির্দিষ্ট কোয়ার্টার থেকে এসেছিল। এই কোয়ার্টার বলতে মাহফুজ আলম ক্যান্টনমেন্টকে বুঝিয়েছেন, যা ইতিপূর্বে নাহিদুল ইসলাম একবার বলেছিলেন। এখন এই কথাগুলো কেন আসছে? এই জুলাই অভ্যুত্থানের বা জুলাই আন্দোলনের কৃতিত্বের দাবিদার কারা, এটা নিয়ে কামড়াকামড়ি শুরু হয়েছে, টানাটানি শুরু হয়েছে, এবং সেখান থেকে অনেক কিছু বেরিয়ে আসছে। রাশেদ খান বলছেন, সেনাবাহিনীর স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পরই নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছেন। নিশ্চয়ই মনে থাকার কথা, 2 আগস্ট সেনাবাহিনী একটি প্রেস বিজ্ঞপ্তি দেয়, যেখানে বলা হয় যে 3 আগস্ট সব সিনিয়র অফিসারদের নিয়ে বৈঠক হবে। আমরা নিশ্চয় জানি যে 3 তারিখে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল, সেনাবাহিনীর দরবার বৈঠক, যেখানে সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে জুনিয়র অফিসার সহ সবাই সেখানে অংশ নেন। এবং এখানে রাশেদ খান বলছেন যে এরপর
3 আগস্ট দুপুরবেলা সেনাপ্রধান বলেন যে সেনাবাহিনী ছাত্র জনতার বুকে গুলি চালাবে না, এটা কি মিথ্যা? সেনাবাহিনীর এই বক্তব্য কি জনতাকে সাহস যোগায়নি? মূলত 1 আগস্ট সেনাবাহিনী সিদ্ধান্ত নেয় তারা জনগণের পক্ষে অবস্থান করবে, যে কারণে বলা যায় কার্যত 1 আগস্টেই শেখ হাসিনার পতন হয়ে যায় এবং সেই সিগন্যাল শেখ হাসিনা সহ মোটামুটি সব এমপি মন্ত্রীরা পেয়ে যান, যে কারণে ওই সময় থেকেই সব পালানো শুরু করে। গণ অভ্যুত্থানে ক্যান্টনমেন্টেরও অনেক ভূমিকা আছে। রাশেদ খান সবশেষ পর্যায়ে এসে যে কথাটি বলছেন যে আগে থেকেই সবাই সিগন্যাল পেয়ে যায় এবং বিশেষ করে শেখ পরিবারের প্রতিটি সদস্য আগে থেকে দেশ ত্যাগ করেন। এর মধ্যে অনেকেই আটক হয়েছেন, কিন্তু শেখ পরিবারের কাউকে তো আটক করা হয়নি, এটা হচ্ছে চরম সত্য কথা। এবং এই কথাও আমরা জানি যে 3রা আগস্ট ওই বৈঠকের পর সেনাপ্রধান সরাসরি চলে যান গণভবনে। সেখানে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীকে বলেন পদত্যাগ করতে, বা পদত্যাগ করা না কথা বললেও সেনা সদস্যদের মানসিকতার কথা তিনি তুলে ধরেন যে কেউ আর এই আন্দোলনে মানে সেনাবাহিনী যে ভূমিকা পালন করছিল ওই ভূমিকায় আর থাকতে চাচ্ছে না। এটা সত্য কথা। প্রশ্ন হচ্ছে, সত্যি যদি সেনাবাহিনী সবকিছু জানতো, তাদের কাছে তো নানান ধরনের তথ্য ছিল, সেটি থাকা সত্ত্বেও কেন সেনাপ্রধান 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের আরো 10-12 দিন আগে একটি অনুষ্ঠানে তিনি বলছিলেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে, সেনা সদস্যরা যার যার জায়গায় চলে যাবেন, এবং ওই অনুষ্ঠানে তিনি এ মন্তব্যও করেছিলেন যে সেনাবাহিনীর ভূমিকায় তৎকালীন প্রধানমন্ত্রীর কথা তিনি বলছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্তুষ্ট, তাদের ভূমিকায় তিনি কৃতজ্ঞ। এমনকি 4 আগস্ট রাতেও নাকি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে স্পষ্টতই বলেছিলেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে। কয়েক ঘন্টা পর যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তেও তিনি এই মন্তব্য করেছিলেন নাকি। এমনকি ভারতের অন্যতম একটি গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে গত এপ্রিলে জুলাই আন্দোলন নিয়ে ধারাবাহিকভাবে কয়েকটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল। তার একটির শিরোনাম ছিল লেট নাইট টেলিকনফারেন্স অন আগস্ট 4, 2024 এবং বাংলাদেশ আর্মি জেনারেল সিল্ড শেখ হাসিনাস ফেট। অর্থাৎ 4 আগস্ট রাতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে যায়। মানে তিনি যদি জেনে থাকেন যে 5 আগস্ট শেখ হাসিনার সরকারের সময় ফুরিয়ে আসছে, কেন তিনি ওই সময় ওই মুহূর্তেই কয়েক ঘন্টা মাত্র আগে বলছিলেন যে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে। নর্থ ইস্ট নিউজ ওই সময়ে ওই প্রতিবেদনে আরো বেশ কিছু তথ্য দিয়েছিল এর আগের। সেখানে বলা হচ্ছিল যে 2024 জুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর জেনারেল ওয়াকারুজ্জামান প্রথম দিকে সেনাবাহিনীর চেইন অব কমান্ডের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হিমশিম খাচ্ছিলেন। চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আলম এবং কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মুজিবুর রহমানের সঙ্গে তার সুস্পষ্ট বিরোধ ছিল। ফলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সেনাপ্রধান কয়েকজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, বিশেষত সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া, যিনি এর মধ্যে অনেক বেশি আলোচিত এবং বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, এবং জেনারেল অবসরপ্রাপ্ত মতিউর রহমানের উপর নির্ভরশীল হয়ে পড়ছিলেন। আমরা এখনো পুরোপুরি সত্যটা জানি না, তবে এটুকু নিশ্চিত করে বলা যায় দিন যত যাবে অবশ্যই অনেক সত্য বেরিয়ে আসবে, যে সত্যগুলো এখন যা আমাদের কাছে মনে হচ্ছে তার চেয়ে আরো বেশি ভয়ঙ্কর হবে।
শেখ হাসিনার ফেরার ঘোষণাতে কি এক ধরনের বিচলিত হয়ে পড়ার ঘটনা ঘটছে শেখ হাসিনা বিরোধী যারা, এবং বিশেষ করে যে আলোচনাটা হচ্ছে যে সরকারের মধ্যে একটা অস্থিরতা চলছে কিনা, সরকার বিচলিত হয়ে পড়ছে কিনা, শেখ হাসিনা ফিরলে উদ্ভূত পরিস্থিতিগুলো যেভাবে ট্যাকেল দিতে হবে সেরকম মানে সিচুয়েশনে সরকার আদৌ পড়তে চায় কিনা, শেখ হাসিনা বিরোধীরা এক ধরনের কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে কিনা, এই প্রশ্নগুলো উঠছে। দেশে যেমন উঠছে তেমনি বিদেশেও উঠছে। বিশেষ করে ভারতে এই প্রশ্নগুলো বারবার তোলা হচ্ছে। ভারতীয় গণমাধ্যম শেখ হাসিনার এই ইস্যুতে নানা ধরনের খবর তৈরি করছে। শেখ হাসিনার এই ইস্যুতে যখন খবর তৈরি করছে তখন বাংলাদেশেও জুলাই আন্দোলন, বিশেষ করে শেখ হাসিনার বিরোধী যারা, জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত হচ্ছে। এরই মাঝে আজকে খুবই চাঞ্চল্যকর একটা মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান, যিনি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। রাশেদ খান বলেছেন যে নাহিদেরা যে এক দফার ঘোষণা দিয়েছিল, সেই এক দফার ঘোষণা ক্যান্টনমেন্টের স্পষ্ট বার্তা নিয়ে তারা দিয়েছিল। এই ধরনের মানে মন্তব্যগুলো আসলে সেনাবাহিনীকে বিতর্কিত করা, রাজনীতিকে এক ধরনের বিতর্কিত করা, এই ব্যাপারগুলো চলছে। এই ব্যাপারগুলো যখন চলছে তখন ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ তারা বলছে যে শেখ হাসিনার এই ফেরার ঘোষণাতে বিচলিত হয়ে পড়েছে শেখ হাসিনার শত্রুপক্ষ, সমালোচনাকারী পক্ষ। কেন বিচলিত হয়ে পড়বে? তার ফেরার খবরে তো তাদের খুশি হওয়ার কথা, কারণ যাকে ফিরিয়ে আনতে এত কষ্ট হচ্ছে প্রক্রিয়াগত দিক থেকে, তিনি নিজেই যখন ফিরতে চাচ্ছেন তখন তো মানে না চাইতেই অনেক কিছু পাওয়ার মতো অবস্থা হওয়ার কথা। কিন্তু ভারতীয় গণমাধ্যম স্পষ্ট করে এই ব্যাপারটা যেমন বলছে তেমনি এই ইঙ্গিত দিচ্ছে শেখ হাসিনা বিমান পথে না ফিরে বিকল্প পথ ধরতে পারেন। চলুন তারা কি বলার চেষ্টা করছে সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। দর্শক, বলছিলাম ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের কথা। নর্থ ইস্ট নিউজ সাম্প্রতিক সময়ে আরেকটি ভয়াবহ নিউজ প্রকাশ করেছে, যেটা নিয়ে আমরা আসলে আদতেও আলোচনা করতে চাই না সেন্সিটিভ ইস্যুর কারণে। তারা জুলাই আন্দোলনের সময় 7.62 যে বুলেটের রাইফেল, সেই রাইফেল জনতার হাতে কিভাবে গেল, কারা দিল, কারা এর পেছনে কাজ করেছে, এই ধরনের খুবই স্পর্শকাতর ব্যাপারে তারা নিউজ করেছে। সেই নিউজগুলোকে আমরা আসলে স্কিপ করে যেতে চাই, কারণ এই ব্যাপারগুলো দেশের খুবই মানে গর্বিত এবং গর্বের যে বাহিনীগুলো এবং দেশের সার্বভৌমত্বের ইস্যুতে খুবই সেন্সিটিভ আলোচনা, সেই আলোচনার মাঝে আমরা নিজেদেরকে জড়াতে চাই না। শেখ হাসিনার এই ফেরা ইস্যুটা যেহেতু একেবারে সার্বজনীন হয়ে গেছে, এই ইস্যুতে তারা নতুন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছে এবং তারা একটা মন্তব্য প্রতিবেদন প্রকাশ করেছে। সৈয়দ বদরুল আহসানের লিখা এই মন্তব্য প্রতিবেদনে দাবি করা হয়েছে শেখ হাসিনার ফেরার ঘোষণায় বিচলিত হয়ে পড়েছে তার বিরোধী পক্ষ। কি বলতে চাইছেন তিনি, কিংবা কি বলতে চাইছে নর্থ ইস্ট নিউজ, তাদের শিরোনামটা দেখে নিন। ইংরেজিতে করা শিরোনামের বাংলা করলে যেটা দাঁড়ায়, শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা তার সমালোচকদের বিচলিত করেছে। কিভাবে বিচলিত করছে? উদ্বেগ স্পষ্টতই অনুভূত হচ্ছে। রয়টার্সকে দেওয়া শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকারটি নিঃসন্দেহে বাংলাদেশের অনেকের মনে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। এরকম শব্দ তিনি প্রয়োগ করছেন যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। 2024 এর আগস্টে শেখ হাসিনার পতন এবং ভারতে চলে যাওয়ার পর থেকে নানা ব্যাপার চলছে। সাবেক প্রধানমন্ত্রীর দলীয় সহকর্মীদের সঙ্গে বাংলাদেশে ফিরে আসার সিদ্ধান্তটি শুধু ঢাকার বর্তমান ক্ষমতাধরদের আত্মতুষ্টির ওপরই উল্লেখযোগ্যভাবে আঘাত হানেনি, বরং মোহাম্মদ ইউনূসের অন্ধ অনুসারীদেরও বিচলিত করেছে, এভাবে তারা বলছেন। সহজ কথাই বলতে গেলে শেখ হাসিনার বক্তব্যের জবাবে কি প্রতিক্রিয়া জানাবে তা নিয়ে আওয়ামী লীগের বিরোধী পক্ষ দ্বিধান্বিত হয়ে পড়েছে, এমনটা মনে হচ্ছে তাদের। তারা বলছে যে এটা স্পষ্ট যে যখন তিনি রয়টার্সকে জানান যে তিনি ও তার দলের নেতারা ডিসেম্বরে বাংলাদেশে ফিরে এসে আদালতে আত্মসমর্পণ করবেন, তখন দেশের বর্তমান বিশৃঙ্খল রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে জড়িত ব্যক্তিরা হতবাক হয়ে যান। আর এরপরই তাদের মন্তব্য আসতে শুরু করে, আওয়ামী লীগ নেত্রী ঢাকায় ফিরলে কি হবে, এই রকম মন্তব্য শেখ হাসিনা বিরোধী যারা রয়েছে, এমনকি সরকারও, তাদের মধ্যে যে এক ধরনের উদ্বেগ আছে,
আমি বিচলিত হয়ে পড়া ব্যাপার শব্দটা ব্যবহার করতে চাই না, তবে উদ্বেগ আছে, এটা অস্বীকার করার উপায় নেই যে উদ্বেগ আছে। সরকারের মধ্যে উদ্বেগ আছে যে শেখ হাসিনা ফিরলে যদি একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়, সেটাকে ট্যাকেল দেওয়া তো সরকারেরই দায়িত্ব। সেটা ট্যাকেল দিতে গিয়ে যদি একটা বাজে সিচুয়েশন তৈরি হয়, চাপটা সরকারের উপরে পড়বে। বিরোধী যারা রয়েছেন তাদের আসলে কিছু হবে না, তারা রাস্তাঘাটে লম্পছম্প করবে, এটাই স্বাভাবিক। তাদের দেশের কি অবস্থা হলো সেটাতে মানে তাদের মনোযোগ থাকার কথা নয়, বরং দেশের অবস্থা বিশৃঙ্খল হলে তাদের পোয়াবারও অবস্থা হওয়ার কথা, সেখান থেকে তারা একটা বেনিফিট খোঁজার চেষ্টা করবেন। শেখ হাসিনা বিমানে যদি ফেরেন, এই প্রতিবেদনে যেটা বলা হচ্ছে যে বিমানে যদি ফেরেন তাহলে কি হবে, বিমান তার ফেরা, তার সঙ্গে রাজনীতিবিদদের ফেরা, এবং সেই উপলক্ষে যদি লক্ষ লক্ষ মানুষ বিমানবন্দরে জড়ো হয়ে পড়ে, তাহলে সেটাকে কিভাবে ট্যাকেল দিবে সরকার, সেই ব্যাপারে এখানে বলা হচ্ছে যে আগে থেকেই যেটা করা হতে পারে সেটা হচ্ছে যে ওই অঞ্চলে একটা নিষেধাজ্ঞা জারি করা হতে পারে, সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়া হতে পারে ঢাকার, যেন লোকজন আসতে না পারে। তার আসার দিন, আগের দিন এরকম সারা দেশের সঙ্গে গাড়ি যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। টেকনিক্যালি মোটরযান শ্রমিকদের এক ধরনের ধর্মঘটের আয়োজন হতে পারে, যে তারা ধর্মঘট করলো, গাড়ি চালাবে না, যেন সরকারের উপরে দায়টা না আসে, সরকার গাড়ি বন্ধ করে দিয়েছে এরকম দায় যেন না আসে। আরেকটা ব্যাপার যেটা হতে পারে সেটা হচ্ছে পুরো বিমানবন্দর এলাকা কয়েক কিলোমিটার জুড়ে এই এলাকাটা সিলগালা করে দেয়া হতে পারে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে কোনো গাড়ি ঘোড়া, কোনো মানুষ কেউ ঢুকবে না, শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছাড়া। এরপরে শেখ হাসিনা ফিরলে বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করে সরাসরি আদালতের মাধ্যমে কারাগারে নেওয়া হবে, এরকম বক্তব্য দেওয়া হচ্ছে। কিন্তু এখানে একটা বিকল্প কথাও বলা হয়েছে যে শেখ হাসিনা বিমানের মাধ্যমে নাও আসতে পারেন, তার একটা বিকল্প সিদ্ধান্ত রয়েছে, সেটা হচ্ছে দিল্লি থেকে কলকাতায় এসে কলকাতা থেকে সড়ক পথে বেনাপোল বন্দর দিয়ে, যশোরের বেনাপোল দিয়ে প্রবেশ করবেন এবং যশোর থেকে তিনি টুঙ্গিপাড়ায় আসার চেষ্টা করতে পারেন। টুঙ্গিপাড়ায় এসে মানে ওই অঞ্চলটা, আমি যদি খুলনা থেকে শুরু করি, খুলনা থেকে খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, এদিকে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, এই পুরো অঞ্চলটাই কিন্তু আওয়ামী অধ্যুষিত এলাকা। সুতরাং শেখ হাসিনার বিকল্প ওয়ে হতে পারে, এটা এই ব্যাপারটা হচ্ছে। আবার শেখ হাসিনার আগমন উপলক্ষে মানে ডিসেম্বরে যে ঘোষণা, কি হবে শেখ হাসিনা ডিসেম্বরে ঢাকা বিমানবন্দরে অবতরণ করলেন, সে যে মাসে বাঙালি জাতি 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে বিজয়কে স্মরণ করে, এখানে কয়েকটি ভাবনার অবকাশ রয়েছে। এই শিরোনামে এই লেখক এরকম কিছু বর্ণনা করেছেন যে বিমানবন্দরে আসলে কি হবে, বিকল্প পথ যদি ওই যশোর বেনাপোল হয়ে আসার চেষ্টা করেন তাহলে কি হবে, এবং তিনি বলছেন যে যদি বেনাপোল দিয়ে আসার চেষ্টা করেন, স্থলবন্দর দিয়ে আসার চেষ্টা করেন, তাহলে ভারত থেকে বাংলাদেশ পর্যন্ত আওয়ামী লীগের সমর্থকরা তাকে ঘিরে এক ধরনের মানে জটলা তৈরি করতে পারে, এবং সেই জটলা ভাঙা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য অনেক বেশি কঠিন হয়ে পড়তে পারে। এই যে ব্যাপারগুলো আলোচনা করা হচ্ছে, এবং সেই আলোচনার প্রেক্ষিতে আরেকটা ব্যাপার উল্লেখ করা হয়েছে যে 75-এর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে মানে 6 বছর কিন্তু শেখ হাসিনা এর আগে দিল্লিতে নির্বাসিত জীবনযাপন করেছিলেন, এবং তখন শেখ হাসিনার দেশে ফেরার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, এবং পরবর্তীতে আমরা 2007 111 সরকারের সময়ও শেখ হাসিনা যখন বাইরে ছিলেন তখন তার দেশে ফেরার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। দুইটা সময়ই পরবর্তীতে তার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল, কিংবা সরকার নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়েছিল, যদিও বিএনপি দাবি করে যে 81 সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মানে কল্যাণেই শেখ হাসিনা দেশে ফেরার সুযোগ পেয়েছিলেন। অর্থাৎ এর আগে তিনি 2বার দেশে ফেরার পথে বাধার সম্মুখীন হয়েছিলেন এবং 2বারই তিনি ফিরেছিলেন। এটা হবে তার তৃতীয় চেষ্টা সফল হবে কিনা সেটা একটা বড় ব্যাপার, এবং মানে তৃতীয় চেষ্টা যখন তিনি করতে যাচ্ছেন তখন কিন্তু আলোচনায় আসছে সেটা হচ্ছে তার নিরাপত্তা ইস্যু, এবং সেই ক্ষেত্রে উদাহরণ হিসেবে ফিলিপিন এবং পাকিস্তানের উদাহরণ দেয়া হচ্ছে। ফিলিপাইনের রাষ্ট্রপতি ফার্ডিনান্দ মার্কোস
মার্কোসের এক অনমনীয় বিরোধী বেনিনো অ্যাকিউনো 1983 সালে নির্বাসন থেকে দেশে ফিরে আসেন, কিন্তু বিমান থেকে নামার কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানবন্দরের টার্মেকে তাকে গুলি করে ভূপাতিত করা হয়েছিল। এরপরে আমরা 2007 সালের অক্টোবরে দুবাইয়ের নির্বাসন শেষে বেনজির ভুট্টো করাচিতে ফেরার সময় বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সংগঠিত সহিংসতায় তার বহু অনুসারী নিহত হয়। 2 মাসের মাথায় রাওয়ালপিন্ডিতে বেনজিরকে কিন্তু মেরে ফেলা হয়। এই ঘটনাগুলো আমরা দেখেছি। সেটাকে উল্লেখ করেও এই লেখক বলছেন যে শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে সব থেকে বড় শঙ্কার ব্যাপার হচ্ছে তার নিরাপত্তা। বিমানবন্দরে প্রকাশ্যে বেরোনোর পরে তাকে যে টার্গেট করা হবে না তার গ্যারেন্টি কোথায়, কিংবা যাত্রাপথে তাকে যে টার্গেট করা হবে না বিমানবন্দর টু কারাগার, এই পথে যে তাকে টার্গেট করা হবে না তার গ্যারেন্টি দেয়াটা খুব মুশকিল। এটা একটা উদ্বেগের বিষয়। আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য এটা যেমন উদ্বেগের ব্যাপার, সরকারের জন্য এটা বড় উদ্বেগের ব্যাপার যে এরকম অনাকাঙ্ক্ষিত প্রয়াস যদি কেউ করে, যেটা আমরা জুলাই আন্দোলনের সময় স্নাইপারদের আধিপত্যের কথা শুনেছিলাম, এবং তৎকালীন উপদেষ্টা, 2 জন উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত এবং আসিফ নজরুল, তারা কিন্তু এই স্নাইপার বাহিনীর কথা স্বীকার করেছেন এবং তাদেরকেও যে সাবধান করা হয়েছিল ফোন দিয়ে, সেই কথা তারা প্রকাশ্যে দায়িত্ব শেষ করার পরে বলেছিলেন। সুতরাং এই যে টার্গেট, এই টার্গেটটা হতেই পারে, কারণ এরকম উদাহরণ পৃথিবীতে রয়েছে। এই উদাহরণ যখন রয়েছে তখন শেখ হাসিনার বেলাতেও একটা উদ্বেগ রয়েছে। কিন্তু এই রিপোর্টে, এই আলোচনায় সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে যে শেখ হাসিনার ফেরার খবরে তার প্রতিপক্ষ, শত্রুপক্ষ, সমালোচনাকারী পক্ষ তারা বিচলিত হয়ে পড়েছে। এই যে দাবি, এই দাবিটা কতটা বাস্তবতার সঙ্গে মিল রয়েছে সেটা একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। আমি বরং শব্দটা, বিচলিত শব্দ ব্যবহার না করে উদ্বেগের ব্যাপারটা ব্যবহার করতেই বেশি পছন্দ করব, কারণ বিচলিত শব্দটা ব্যবহার করলে যেটা হয় সেটা হচ্ছে যে এরকমটা প্রমাণ করার চেষ্টা করা হয় যে এই মুহূর্তে শেখ হাসিনার আধিপত্য এত বেশি যে সবাই ভয়ে অস্থির হয়ে পড়েছে। ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা সেরকম হয়তো ভবিষ্যতে হতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু এখন যে সেই ব্যাপারটা নেই সেরকম ভাবনা ভেবে যদি আওয়ামী লীগ অতি উৎসাহী হয়ে নাচানাচি শুরু করে, সেটা তাদের জন্যই অনেক বেশি ক্ষতির কারণ হবে। এটা যেমন একটা গুরুত্বপূর্ণ আলোচনা, আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা তার ফেরা বিমানে নাকি সড়ক পথে, এবং ফেরার পরে তার নিরাপত্তা ব্যাপারে উদ্বেগ আছে কিনা, যে উদাহরণটা আমাদের উপমহাদেশেই রয়েছে। দর্শক, আপনার ভাবনা কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।